অনেক ইয়ে হয়ে গেলো, ঝামেলা হয়ে গেলো। পরে আসতে আমার অনেকদিন আমি ওই ইয়াকে পাঠিয়েছিলাম, সৈকতকে পাঠিয়েছিলাম যে এই আপনি কোথায় বাসায় কি এগুলো খোঁজ নেওয়ার জন্য। পরে আপনার সাথে আমার মনে হয় কথা হয়েছিল, আপনার ঢাকায় যাওয়ার কথা ছিল, ঢাকায় যাওয়ার কথা বললেন যে ঢাকায় যাবেন চিকিৎসা। তোমার মনে করলাম যেহেতু ঢাকায় যাবেন তো ওইখানেই আপনার সাথে তখন কথা বললাম। পরে অনেক ট্রাই করছি আপনি আচ্ছা মোবাইলে, এখনো আছে আমার কাছে নম্বর। আচ্ছা আচ্ছা, এখনো আছে চেক করা। ওই আপনার যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুঁজেছিল তো আমি ওইটা আবার নক করছিলাম, তো বললো যে ওর কি অবস্থা, এটা শারীরিক কন্ডিশনটা জেনে চিকিৎসার কি করা যায় আর কিভাবে কি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সেটা একটু বলা হয়েছে, বুঝতে পারছেন? ওই ব্যাপারে আপনার ওর মোবাইলের খোঁজ নেওয়ার জন্য আসলে আমি অনেক ট্রাই করছিলাম যে হে কাজটা দিতাম দেশের মানুষ, যেহেতু আমার নানা বাড়ির হ্যাঁ বাড়িতে করলাম, অনেক বেড়াইছে খেলাইছে, আমরা আসছি। পরে আমাকে এত বড় মানুষ থাকতো, আমার ছেলে কেন পিছনে যাই, আমার এইটাই সব যোগাযোগ করলো তো আমার সাথে যোগাযোগ আমি তো হ্যাঁ পাইমো কই থেকে সরকারিভাবে কোনো ইয়ে করে নাই, চলতেই আছে তো সরকারিভাবে কোনো হেল্প করে নাই। ওই যে প্রথম ঢাকা 1 লাখ টাকা দিছিল, ওইটাই শেষ, ওইটা দিছে। আর পরে ওই যে ক্যাটাগরি ছিল, পরে 2 লাখ দিছিল, ক্যাটাগরিতে দিছিল 2 লাখ দিছিল। মানে ওই ক্ষেত্রে কিনা আমি জানি না, মানে দিছে ওয়া তো মনে করে না অভাবে সংসার, তখন আমার ছেলেও তো চাকরি ছিল না, আমাকে অনেক টাকা তখন তো চাইছি না যে এই ভিটা বাড়িটুকু বেচা, আমার ছেলের থেকে তার বেশি কিছু আমার ছেলে। আমি বলছি হাসপাতালে কথা বলে ইয়ে করে যাবে, চিকিৎসা চলতেছে না, সেটা ঠিক আছে। আচ্ছা আমি তো দেখি, আমি আমাদের যে চেয়ারম্যানের সাথে আবার একটু কথা বলে যে কোনো আমি অনেক আশা পাইছিলাম, অনেক মানে সেদিন আমি কি বলবো বুঝাইতে পারি না। রাত্রিবেলা ফোন দিছিল, রাত্রে 9টা বাজে, আমি ঘড়িও ধরিয়া রাখছি। আমি অনেক আশাবাদী ছিলাম যে আমার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ, আমার নানা বাড়ির বগলের মানুষ, আমি অনেক ভরসা নিয়েছিলাম যে আল্লাহ আমার পাশে মনে হয় তুমি একজন সাহায্যকারী পাঠাইছো যে আমার পাশে দাঁড়াইতে পারে। আপনি চিন্তা করেন না, আমি দেখি আমি একটু কথা বলে কতটুকু কি মনে করেন খালি শুধু আল্লাহ আপনার যে চিকিৎসা যেগুলো চলতেছে এগুলো একটু তুমি ছবি ইয়ে করে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু ওর যে অপারেশন যেসব ফাইলটি আছে না ওইগুলাই দেয় না, শুধু রিলিজের ফাইল দেয়। সবার কাছে আমার কাছে তো আল্লাহর কাছে তো চাওয়াই পাওয়াই আশাবাদী। যে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার পক্ষে থেকে ঠিক আছে। শিডিউলকুড়া ইউনিয়ন দামুন্ডা থানার যে মবিন, ও গত 18ই জুলাই, গত বছর 18ই জুলাই আপনি যে স্টুডেন্ট মুভমেন্ট হয়, সেই স্টুডেন্ট মুভমেন্টে 18ই জুলাই ওইখানে পুলিশের ছড়া গুলিতে মবিনের 2 চোখ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তো এ পর্যন্ত ওর চিকিৎসার বিভিন্নভাবে ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ধাপে ওর চিকিৎসা হয়েছে, কিন্তু সেই চিকিৎসাটা হলো ওর কিন্তু দৃষ্টিশক্তি কিন্তু ফেরত পায়নি। পরবর্তীতে এই আপনাদের যারা গণমাধ্যম আছেন সেই গণমাধ্যমে বিভিন্ন সময়ে মবিন সম্পর্কে বিভিন্ন স্টোরি করা হয়, এবং সেখানে এরকম একটি স্টোরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দৃষ্টিগোচর হন, এবং তিনি যখন জানতে পারেন তখন আমি এই নোটিশটি তাকে অবগত করি, এবং সে যখন অবহিত হন এবং তিনি বলেন যে মবিনের চিকিৎসার ব্যাপারে কতটুকু করা যায় সে ব্যাপারে তার সাথে যোগাযোগ করার জন্য। এবং আমি পূর্বেই মবিনের আম্মার সাথে আমি নিজেই কথা বলেছিলাম, এবং কথা ছিল যে মবিন পরবর্তীতে ঢাকায় আসলে ও যেহেতু ওরা তখন বলে যে ওরা পরবর্তী কিছুদিনের মধ্যেই ঢাকায় যাবে, ঢাকায় আসলে ওদের সাথে আমাদের একটা যোগাযোগ হবে। পরবর্তীতে সেটা যেভাবেই হোক মবিন ঢাকায় গেলেও হয়তো কোনো কারণে এটা মিস্টেক হয়েছে যে মবিন যোগাযোগ করে নেয়, আমাদের তরফ থেকে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এবং আমি আপনি জানেন যে আমরা পরবর্তীতে মবিনের সাথে আমাদের যারা এখানকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে মবিনদের সাথে যোগাযোগ করি, মবিনের ফ্যামিলির সাথে যোগাযোগ করি,
এখন এই ব্যাপারটি পুরোপুরি তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এখানে এসেছি এবং আমাদের মবিনের চিকিৎসার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায় সেই সহযোগিতার ব্যাপারেও তার সাথে ফ্যামিলির সাথে কথা বলেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা একটা আর্থিক সহায়তা প্রদান করেছি মবিনের পরিবারকে এবং পরবর্তীতে কিভাবে এটি ধারাবাহিকভাবে বজায় রাখা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। তবে আমি মবিনের চিকিৎসার ব্যাপারে এবং তাদের আর্থিক সহায়তার ব্যাপারে যখন খোঁজ নেই তখন দেখা যাচ্ছে যে মবিনের চিকিৎসার জন্য যে ও এক ক্যাটাগরি 1 হওয়া সত্ত্বেও যে আর্থিক সহায়তাটি পাওয়ার কথা ছিল সেটি সরকারের তরফ থেকে এখনো পায়নি। আমি আশা করব যে আমরা যারা বিশেষ করে আমরাও আমাদের দলের অনেক জানেন যে আমাদের নেতাকর্মী অনেকেই শহীদ হয়েছেন, প্রায় 400-র উপরে নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন এবং ছাত্র দলের অনেক ছেলেরা শহীদ হয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন। আমরা অনেকেই তখন ওই সময়ে জেলবন্দি ছিলাম এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত জেলে ছিলেন। তো শহীদদের এই রক্ত যেন বৃথা যেন না যায় এবং তাদের রক্তের সাথে যেন কোনো বেইমানি না করে কোনো জিনিসের জন্য প্রতিষ্ঠিত না হয়। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য যে 17 বছর যুদ্ধ করেছে এবং তার এই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তখন এই জুলাই বিপ্লবে আমরা শরিক হই এবং জুলাই বিপ্লবের শুরু থেকেই কিন্তু এবং শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতাকর্মীরা সবসময় মাঠে ছিল এবং সেখান থেকে তারা কিন্তু সেই আমাদের যার কারণে কিন্তু আমাদের অনেক নেতাকর্মী কিন্তু সেখানে শহীদ হন। তবে আমরা চাই যে এদেশের আমাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াই, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনো সংগ্রাম চলছে এবং সেইখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এদেশের গণতন্ত্রকে নিয়ে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে ষড়যন্ত্র চলছে সেটি আমরা চাই যে অবশ্যই সেটির জন্য আমরা মোকাবেলা করতে পারি। যে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা একটা সুনির্দিষ্ট সময় একটা রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ চেয়েছিলাম। সেই নির্বাচনী রোডম্যাপও কিন্তু সরকার কিন্তু একটি তালবাহানা করা শুরু করেছেন এবং আপনারা জানেন যে এই নির্বাচনের কিন্তু একটি পরিবেশ থাকে। বাংলাদেশের যখন এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে এটি নির্বাচনের কিন্তু পরিবেশ বান্ধব নির্বাচন হয় সবসময়, কারণ এই দেশের বর্ষাকাল কখন রমজান আসে, কখন স্কুল কলেজ বন্ধ থাকে, সেগুলো সব কিছু মিলেই কিন্তু একটি নির্বাচনী রোডম্যাপ সবসময় নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে থাকেন। কিন্তু এবারের যে একটি কথা শোনা যাচ্ছে যে এপ্রিলের দিকে একটি নির্বাচন হবে, সেখানে কিন্তু তার পূর্বক্ষণই রোজা এবং স্কুল কলেজগুলো খোলা এবং সেখানে বর্ষাকাল। সুতরাং আপনি এটা কিভাবে সম্ভব, এটা কেন এই ধরনের টালবাহানা করা হচ্ছে, এটা আসলে আমাদের জানা নেই। তো আমরা চাই যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া, এটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি মানুষের এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, সেই লড়াইটি অবশ্যই যদি আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যদি আমরা কোনো ধরনের ষড়যন্ত্র আমরা আভাস পাই তাহলে আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে এবং আমাদের দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসারেই আমাদের দলের প্রতিটি নেতাকর্মী সজাগ আছে এই ব্যাপারে এবং তারা ভবিষ্যতে সজাগ থাকবে যে কীভাবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা যায়। এবং কারণ এই জুলাই বিপ্লবে এই মবিনের মতো ছেলেরা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার কিন্তু ভিন্ন পথে তাড়িত করার জন্য মানুষের দৃষ্টিশক্তিকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। সেই ব্যাপারে আমরা অবশ্যই সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা চাই যে মানুষের অবশ্যই সেই জায়গায় যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ মর্যাদা, যারা আহত হয়ে এখনো আছেন তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা এবং যারা যেই ক্যাটাগরিতে আছে, যেমন মবিন যখন এখনো পর্যন্ত পর্যাপ্ত সাহায্য পায় নাই, তাদের সাহায্যের পর্যাপ্ত ব্যবস্থা করা এটি সরকারের দায়িত্ব। আমরা তো একটু আমাদের দলের নেতৃবৃন্দ হিসেবে আমরা এখানে এসেছি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা অনুসারে এখানে এসেছি। আমরা আমাদের যতটুকু লিমিটেশন আছে সেই অনুসারে আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আমরা ভবিষ্যতে সেটা করবো। আমরা চাচ্ছি যেন তার চিকিৎসার ব্যাপারে আমরা যতটুকু সহায়তা করি, আমি সেই ব্যাপারে কথা বলেছি। ইনশাল্লাহ তার চিকিৎসার ব্যাপারে আমরা সেইটুকু সহায়তা করবো। ধন্যবাদ আপনাদের সকল। একটা বিষয় যখন বিশেষ করে আমি 7 তারিখে মুক্ত হই, আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তখন বলেছিলেন যে সকলেকেই যেন তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়। এবং আমি কিন্তু মুক্ত হওয়ার পরে আমাদের যতগুলো হসপিটাল আছে এবং শুধু ঢাকা শহরেই না, ইভেন আমি বলেন বরিশাল বলেন, ফরিদপুর বলেন, যেখানে গিয়েছি, যারা জুলাই আন্দোলনে যারা ময়মনসিংহ যারা আহত হয়েছেন
তাদের সকলকে কিন্তু আমরা সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করে এসেছি তাৎক্ষণিক। তো আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পক্ষ থেকে আমরা কিন্তু আর্থিক সহায়তা প্রতিটি হাসপাতালে আমরা প্রতিটি রোগীকে প্রদান করেছি এবং তাদের চিকিৎসার পাশে তাদের কিভাবে সহায়তা করা যায়। যেমন আপনি জানেন যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেখানে একটি রোগীও পর্যন্ত ভর্তি করা হয়নি। আমি মুক্ত হওয়ার পরে কিন্তু আমি প্রশাসনের সাথে কথা বলি এবং আমরা কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেহেতু টার্সিয়ারি ল্যাবরেটরি হসপিটাল এবং সমস্ত জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা সেখানে রোগী কিন্তু রেফার করে সেখানে ভর্তির ব্যবস্থা করি। এবং আপনারা জানেন যে চিকিৎসাতে তারা কেন এটা বলছেন, কারণ তাদের মধ্যে কেন এই অস্থিরতা হচ্ছে, তারা জানতে পারছেন যে তাদের চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে না, তাদের যে সহায়তা প্রদান যতটুকু দরকার আছে সেই সহায়তা প্রদানটুকু সঠিকভাবে হচ্ছে না, সেই জন্যই হয়তো তাদের মনের ভিতরেই ক্ষোভ। সেই জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি যে জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত তাদের স্বার্থের সংশ্লিষ্ট ব্যাপারগুলো সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে এবং সেটি হলেই কিন্তু এদেশে যারা শহীদ হয়েছেন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে কিংবা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি পাবে। পরে আসতে আমার অনেকদিন আমি ওই ইয়েকে পাঠিয়েছিলাম, সৈকতকে পাঠিয়েছিলাম যে এই আপনার কোথায় বাসায় কি এগুলো খোঁজ নেওয়ার জন্য। পরে আপনার সাথে আমার মনে হয় কথা হয়েছিল, আপনার ঢাকায় যাওয়ার কথা ছিল, ঢাকায় যাওয়ার কথা বললেন যে ঢাকায় যাবেন চিকিৎসা। তোমার মনে করলাম যেহেতু ঢাকায় যাবেন তো ওইখানেই আপনার সাথে তখন কথা বলবেন। পরে অনেক ট্রাই করছি আপনি আচ্ছা মোবাইলে, এখনো আছে আমার কাছে নম্বর, আচ্ছা আচ্ছা এখনো আছে চেক করা। ওই আপনার যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুঁজেছিল তো আমি ওইটা আবার নক করছিলাম, তো বললো যে ওর কি অবস্থা এটা শারীরিক কন্ডিশনটা জেনে চিকিৎসার কি করা যায় আর কিভাবে কি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সেটা একটু বলা হয়েছে, বুঝতে পারছেন? ওই ব্যাপারে আপনার ওর মোবাইলের খোঁজ নেওয়ার জন্য আসবে। আমি অনেক ট্রাই করছিলাম যে হে কাজটা দিতাম দেশের মানুষ, যেহেতু আমার নানা বাড়ির হেপো বাড়িতে করলাম অনেক বেড়াইছে খেলাইছে, আমরা আসছি। পরে আমাকে এত বড় মানুষ থাকতো, আমার ছেলে কেন পিছনে যাই, আমার এইটাই সব আমার সাথে যোগাযোগ করলো তো আমার সাথে যোগাযোগ আমি তো হ্যাঁ পাইমো কই থেকে সরকার ভাবে কোনো ইয়ে করে নাই, চলতেই আছে তো চিকিৎসা, সরকারি ভাবে কোনো হেল্প করে নাই। ওই যে প্রথম ঢাকা 1 লাখ টাকা দিছিল ওইটাই শেষ, ওইটা দিছে, আর পরে ওই যে ক্যাটাগরি ছিল পরে 2 লাখ দিছিল, ক্যাটাগরিতে দিছিল 2 লাখ দিছিল, মানে ওই ক্ষেত্রে কিনা আমি জানি না, মানে দিছে ওইও তো মনে করেন অভাবের সংসার, তখন আমার ছেলেও তো চাকরি ছিল না, আমাকে অনেক টাকা তখন তো চাইছি না যে এই ভিটা বাড়ি ঢুকো বেচা, আমার ছেলের থেকে তার বেশি কিছু আমার ছেলে, আমি বলছি পিজি হাসপাতালে একটু কথা বলে ইয়ে করে যাবে, চিকিৎসা চলতেছে না, এটার উপরে তার কিছু না, সেটা ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখি, আমি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আবার একটু কথা বলে যে কোনো আমরা করবো। আমি অনেক আশা পাইছিলাম, অনেক মানে সেদিন আমি কি বলবো বুঝাই